আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬ মার্চ থেকে ৪ দিনের রাষ্ট্রীয় চীন সফরে আছেন। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলোর বড় একটি ফোকাস প্রফেসর ইউনূসের চীন সফর, এবং পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়াগুলোর ঘুম হারাম হয়ে গিয়েছে। সে দেশের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকটা সংবাদ মাধ্যম সরগরম। বাংলাদেশের চেয়েও মনে হয় যেন তাদের গরজটা অনেক বেশি। যাই হোক, আমরা এই সফর নিয়ে কিছু আলোকপাত করতে চাই। স্বাভাবিকভাবেই বাংলাদেশের একটি প্র্যাকটিস করে ফেলেছেন হাসিনা সরকার, যে প্রতিটা নির্বাচনের পর, নতুন সরকার গঠনের পর সরকার প্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর হবে ভারতে। প্রফেসর ইউনূস এই রীতি ভাঙলেন, এমনকি তারা এমনও করে ফেলেছিল যিনি সেনাপ্রধান হবেন তার প্রথম সফরও হবে ভারত। আমরা মনে করছি বা অনেকে আশাবাদী হচ্ছেন হয়তো নতুন দিগন্তের সূচনা হলো। যদিও এর পিছনে অনেক চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে, এবং সামনের দিনগুলোতে আমাদের ভেবে চিন্তে পথ চলতে হবে। আজকে আমরা যে ফোকাসটা আমরা দেখছি, একটি বড় ফোকাস হচ্ছে এই সফরের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। মোটা দাগে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই বৃদ্ধি করা, সরাসরি চাইনিজ ইনভেস্টমেন্ট এখানে বাড়ানো, এর কিছু আলোচনা আমরা দেখছি। সরাসরি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে চীন একটি সক্রিয় অংশীদার অনেক আগ থেকেই। বাংলাদেশে ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে চীনের সক্রিয় অংশগ্রহণ আছে, এবং আশা করা হচ্ছে এটি আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি টাকা এবং ইউয়ান, বাংলাদেশের মুদ্রা এবং চীনের মুদ্রা, এর মধ্যে কারেন্সি সোয়াপ, এই দুই মুদ্রার মধ্যে বিনিময় প্রথা চালু করা, মাঝখানে ডলার থাকবে না। এটি যদি হয়, বাংলাদেশ যদি চীনের মুদ্রা গ্রহণ করে, চীন যদি বাংলাদেশের মুদ্রা গ্রহণ করে, এটা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি হবে। তবে কথা আছে, বাংলাদেশ সর্বক্ষেত্রে চীনের মুদ্রা গ্রহণ করলে বাংলাদেশ এককভাবে, আর চীন যদি বাংলাদেশের মুদ্রা গ্রহণ করে, সমস্যা যে জায়গায়, বাংলাদেশ $25 বিলিয়ন আমদানি করে থাকে চীন থেকে, আর চীন বাংলাদেশ থেকে আমদানি করে $1 বিলিয়ন। তো সেটা যদি হয়, আর আমরা যদি $25 বিলিয়ন আমদানি করতে গিয়ে যদি আমরা টাকাই পরিশোধ করি, চীন যদি এতে রাজি হয়ে যায়, এটা বাংলাদেশের জন্য অনেক বিশাল একটি অর্জন হবে। হয়তো এত বড় আশা আমরা এখন এই মুহূর্তে করি না, তবে এই কথাটি কিন্তু আমি বলে আসছি করোনার সময় থেকে। এক সময় এটি স্বাভাবিক হয়ে যাবে, এখন মনে হচ্ছে দুঃসাহসিক কথা বলছি আমরা, এখন সেটা স্বাভাবিক আলোচনায় চলে এসছে। এবং রুপি এবং টাকার লেনদেনের ক্ষেত্রে আমরা কিন্তু কথা বলেছিলাম, ইউয়ান এবং টাকা সোয়াপের ক্ষেত্রে যদি এটা এমন হয় সমান সমান হলেও, এটাও একটা অগ্রগতি। ডলার নির্ভরতা কিছুটা হলেও কমবে। আর যদি চীন যদি আরেকটু সুযোগ দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ যদি চীন থেকে যে দ্রব্য আমদানি করে, এই 3 ভাগের 1 ভাগও যদি টাকায় পরিশোধ করার সুযোগ পায়, এটা বাংলাদেশের জন্য অনেক ভালো একটি দিক হবে। ক্রেডিট ফ্যাসিলিটি, ঋণ সুবিধা পাওয়ার একটা চিন্তা আছে, এবং চীন এক্ষেত্রে সক্রিয় বিবেচনা করছে, আমরা দেখছি। তো চীন এক্ষেত্রে যে ডিপার্টমেন্টটা তারা খুলেছে, সেটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি, এবং এদেশে পলিটিক্যাল ইকোনমির একজন প্রতিনিধি ডাইরেক্টর হিসেবে আছেন, তার কিছু কর্মকর্তা কর্মচারী আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। সুতরাং চীন, আগে একসময় যেটা বলা হতো চীনের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই বা এ ধরনের, এখন ব্যাপারটা আসলে সেরকম যেহেতু না, চীনও যেহেতু পলিটিক্স নিয়ে মাথা ঘামাচ্ছে, হতে পারে ভালো কিছু হতে পারে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। সেক্ষেত্রে চাইনিজ পলিসি এবং বাংলাদেশের
রাজনৈতিক পলিসি সব মিলিয়ে মাঝামাঝি একটা জায়গায় যাওয়া সহজ হবে। ওয়াটার পলিসি নিয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এখানে কথাবার্তা হবে, কথাবার্তা হয়েছে। বাংলাদেশের মংলা পোর্ট আধুনিকায়নের জন্য চীন ইনভেস্ট করবে, এরকম কথাও আমরা শুনেছি। সেটা নিয়েও আশা করি আলোচনা হবে। চাইনিজ ইকোনমিক জোন বাংলাদেশে এখন পর্যন্ত নেই। জাপানের আছে, কোরিয়ার আছে। তো চাইনিজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে এবং এ নিয়ে আলোচনা হয়েছে, আমরা শুনেছি। সেরকম চট্টগ্রামে হবে। সো বিষয়গুলো অর্থনৈতিক দিক থেকে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। জিওপলিটিক্সের দিক থেকেও আরও কিছু বিষয় এখানে সাথে জড়িয়ে আছে, যেহেতু চাইনিজ বর্তমান পলিসি হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। তো সেটার সাথে জিওপলিটিক্সও আসলে যুক্ত। জিওপলিটিক্সের মধ্যে আমরা দেখছি যে এখানে রোহিঙ্গাদের একটা বড় একটি বিষয় এখানে জড়িয়ে গিয়েছে। আমরা বাংলাদেশে 15-16 লক্ষ রোহিঙ্গার চাপে, এবং আসলে আগে যারা আসছে সে সব মিলিয়ে দেখলে সংখ্যাটি অনেক বড়। তো রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ বলে আসছে। এর মধ্যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেছেন, সেখানেও কথাগুলো আসছে। এক্ষেত্রে চীনের সাথে বার্মার যে সরকার, তার সাথে যেমন সম্পর্ক সামরিক জান্তার সাথে, কিন্তু আরাকানে বিশেষ করে যে রাখাইন স্টেটটা, তার প্রায় 95 ভাগ বলা যায়, 90 ভাগেরও বেশি এলাকা এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশের সাথে যে সীমান্ত, এই সীমান্তের 100 ভাগেই এখন আরাকান আর্মির দখলে। সুতরাং আরাকান আর্মি এখানে বড় ফ্যাক্ট। আমরা দেখেছি আরাকান আর্মির সাথে চীনের সম্পর্ক ভালো, যেহেতু খুব নিকটেই হয়তোবা এখানে আলাদা একটি রাষ্ট্রের জন্ম হবে, সেক্ষেত্রে চীন সেই সম্পর্কটিও ঠিক রেখেছে। ফলে চীনের সহযোগিতা এখানে অনেক বড় একটি কারণ হবে যদি আমরা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করাইতে চাই। সেক্ষেত্রে এই আলোচনাটি অনেক মোটা দাগে এখানে আসবে এবং আমরা আশা করছি রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রে চীন সার্বিকভাবে সহযোগিতা করবে। এখানে পশ্চিমাদের সাথে একটি সিদ্ধান্তের প্রশ্ন জড়িয়ে গেছে। একটা হেল্প করিডোর চেয়েছেন জাতিসংঘের মহাসচিব। আসলে আমেরিকা সেটি চাচ্ছে, এবং আমরা আগেও বলেছি এই প্রস্তাবটি শুধু আসলে জাতিসংঘের না, এই প্রস্তাবটি আমেরিকাও সেখানে ঢুকতে চায়। তো সেই চাপটাও এখানে আসবে স্বাভাবিকভাবেই। তো এই দুই চাপের মধ্যে ব্যালেন্স রক্ষা করে আমাদেরকে কাজ করতে হবে। সেটা কিভাবে কি করা হবে সেটি অবশ্যই ভেবে চিন্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি চীনের সার্বিক সহযোগিতা পেতে হয়, আবার এখানে সাহায্যের জন্য, সাহায্য সামগ্রী পৌঁছানোর জন্য যদি কোনো করিডোর দিতে হয়, দুই জায়গায় ব্যালেন্স কীভাবে করা হবে, নিরাপত্তার ইস্যুটি কীভাবে চেক দেওয়া হবে, এটি অত্যন্ত শক্তিশালী নীতিমালার আলোকে করার প্রয়োজন আছে। কিন্তু আমরা বিষয়টি সমাধান করতে চাই এবং আশা করছি এই বিষয়টি এগিয়ে যাবে। পাশাপাশি এটি যদিও আরেকটি জিনিস, মেডিকেল ফ্যাসিলিটিস, চিকিৎসা সেবার বিষয়টি যদিও একান্ত মানবিক বিষয়, কিন্তু এর সাথে অর্থনীতি জড়িত, এর সাথে জিওপলিটিক্সে জড়িত। ইন্ডিয়া এই পলিসিটা অ্যাডপ্ট করার মধ্য দিয়ে যে বাংলাদেশে ভিসা সীমিত করেছে, মেডিকেল ফ্যাসিলিটিস, এগুলো তাদের জন্য বুমেরাং হয়ে গিয়েছে ইতিমধ্যে। এখন চীন ইতিমধ্যে কুনমিং প্রদেশে কয়েকটি হসপিটালকে তারা ডেডিকেটেড করে দিয়েছে বাংলাদেশি রোগীদের জন্য, এবং এটি আরও ব্যাপকভাবে যদি প্রসারিত হয়, কম খরচে বাংলাদেশের মানুষ চীন যাবে চিকিৎসার জন্য। পাশাপাশি আরেকটি প্রস্তাব, এটি চীন বহু আগে দিয়েছিল, বাংলাদেশে ব্যাপকভাবে শক্তিশালী অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে এমন হসপিটাল তৈরি করা যে এটি বা একাধিক ক্যাম্পাসের মাধ্যমে, যেখানে প্রায় 1 লক্ষ হাসপাতালের 1 লক্ষ বেড সুবিধা থাকবে, 1 লক্ষ শয্যা সুবিধা বিশিষ্ট হসপিটাল। একদম এখানে সব ধরনের চিকিৎসা ফ্যাসিলিটিস থাকবে, যাতে করে মানুষ বিদেশেই যাওয়া না লাগে, আর বরঞ্চ বাইরে থেকে মানুষ কম খরচে চিকিৎসার জন্য বিদেশের মানুষ এখানে আসবে চিকিৎসা নেয়ার জন্য। চিকিৎসা হাব, এটি সব ঢাকাতে হওয়া জরুরি নয়। তাদের প্রস্তাবে এমনটিও আছে যে তারা আলাদা নগর গড়ে তুলবে, ঢাকার কাছাকাছি কোনো এলাকা অথবা আর একটু অদূরবর্তী কোনো এমন একটা এলাকা বেছে নেওয়া যেখানে এখন কিছুই নেই, সেখানে এই হসপিটাল সুবিধাকে কেন্দ্র করে নতুন নগর গড়ে উঠবে। এটি নিঃসন্দেহে একটি ভালো আইডিয়া, ঢাকার উপরও তখন চাপ পড়বে না। তো এটি অন্য দেশের মানুষকে যেমন টানবে, দেশের মানুষের এখানে অনেক সুবিধা হবে,
চিকিৎসা শুধু নয়, মানুষের এখানে কর্মসংস্থান হবে, এখানে বিনিয়োগ আসবে, এগুলো গুরুত্বপূর্ণ। আবার এটি জিওপলিটিক্সের সাথেও সম্পর্কিত। এখানে পাশাপাশি তারা ইলেকট্রিক ভেহিকেল প্লান্ট করার কথা বলছে। ইলেকট্রিক ভেহিকেল এখানে প্লান্ট করে চীনের এক্সপোর্ট হাব হবে, অর্থাৎ এখানে প্রোডাকশন হয়, এটা আবার বাইরে যাবে। ফ্যাসিলিটিস নিঃসন্দেহে বাংলাদেশও তো পাবে। এর মধ্যে চীনের শুধু নয়, পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্যানেল উৎপাদনকারী কোম্পানি লংগি সহ আরও কয়েকটি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশে তারা সোলার প্যানেল প্রোডাকশন প্লান্ট করবে। এভাবে টেকনোলজি ইন্ডাস্ট্রি হাব হতে পারে বাংলাদেশ। এটার সাথে আরেকটি সমন্বয়ের প্রশ্ন আছে। আমেরিকান বহু বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর উৎপাদনকারী প্ল্যান্টগুলো হচ্ছে চায়নাতে, এবং আমরা দেখেছি ট্রাম্পের গত টার্মে অনেকগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ফ্যাক্টরি ভিয়েতনামে গিয়ে খুলেছে। বাংলাদেশে তখন আসার সুবিধা ছিল, কিন্তু ইন্ডিয়ার কারণে আমরা পারিনি। এখন সেই সুযোগটা কিন্তু হচ্ছে, এমনকি আমেরিকান কোম্পানি তার প্রোডাকশন হাউস বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা আসছে আলোচনায়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং ইকোনমিক এই সুবিধা এর মধ্যে বাংলাদেশে পাবে। এর মধ্যে কালচারাল ইন্টারাকশনের কথাটা আসছে। এই ক্ষেত্রে আমাদের একটু কনসার্ন হওয়ার বিষয় আছে। আমরা কিছুটা জিনিস কিছু ক্ষেত্রে সতর্ক হতে হবে, কিছু ক্ষেত্রে আপত্তিরও প্রশ্ন আছে। এখানে কালচারাল ইন্টারাকশনের মধ্য দিয়ে আমাদের যে মাটি ও মানুষের যে কালচার সংস্কৃতি, এই সংস্কৃতি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টিও মাথায় রাখতে হবে। আমরা ইন্ডিয়ার সাথে মাখামাখি করতে গিয়ে বাংলাদেশে যে কালচারাল ড্যামেজড করে দেওয়া হয়েছে বাংলাদেশকে, এটা অন্য কোনোভাবে আবার নতুন করে আমরা ক্ষতির সম্মুখীন হতে চাই না। এটাও আমাদের মাথায় রাখতে হবে। চীন বাংলাদেশের কাছ থেকে কিছু জিনিস চাইবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ একসময় এক চীন নীতিতে বিশ্বাসী ছিল। বাংলাদেশ চীনকে স্বীকৃতি দিয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে এই নীতিতেই আছে। মাঝখান দিয়ে বাংলাদেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়ে বসেছে। এই জায়গা থেকে আবার বাংলাদেশ চীন স্বাভাবিকভাবেই বন্ধুত্বের দাবিদার, এবং চীন চাইবে যে তাইওয়ান চীনের অংশ, চীনের এটি ঐতিহাসিকভাবে দাবি, এবং বাংলাদেশের যাতে এক চীন নীতিতে স্বীকৃতি দেয়। দক্ষিণ তিব্বত, যেটাকে ইন্ডিয়া ভিতরে ঢুকিয়ে নিয়েছে অরুণাচল প্রদেশ নামে, এটি ঐতিহাসিকভাবে চীনের অংশ ছিল। ব্রিটিশরা এটা দখল করেছিল। চীন এই দাবি এখনও ছাড়েনি। সিকিমও একসময় চীনের অংশ ছিল, ইন্ডিয়া এটি দখল করে নিয়েছে, যদি এটা আলাদা রাজ্য ছিল। এ বিষয়ে চীনের কর্মকাণ্ড আছে, তাদের তৎপরতা আছে। বাংলাদেশকে বিভিন্নভাবে ইনভলভ করতে চাইবে। বিষয়টি বাংলাদেশের জন্য একটু জটিল। সতর্কতার সাথে এই বিষয়টি নিয়ে কাজ করার প্রশ্ন আছে। কোয়াড একটি সামরিক জোট। এই সামরিক জোটে বাংলাদেশ যাতে না যায়, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া সহ কিছু এখানে মেকানিজম করা হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের কাছে স্বাভাবিকভাবে চাইবে ইন্ডিয়ান দাদাগিরি যাতে এখানে বন্ধ হয়। বাংলাদেশের মানুষ এক্ষেত্রে এক পায়ে খাড়া, ইন্ডিয়ান দাদাগিরি এখানে বন্ধ করতে হবে। স্বাভাবিকভাবে বাংলাদেশ মিলিটারি ইকুইপমেন্টের ক্ষেত্রে চীনের উপরে বড় একটি অংশ নির্ভরশীল, এবং এই মিলিটারি ইকুইপমেন্ট বাংলাদেশে কিভাবে প্রোডাকশন করা যায়, ফাইটার জেট, ড্রোন, অ্যাটাক হেলিকপ্টার, এগুলো বাংলাদেশ যাতে চীন থেকে নিতে পারে। ইন্ডিয়া বহুভাবে এগুলো আটকিয়ে রেখেছিল দীর্ঘদিন। এখন সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো এখন নিঃসন্দেহে বাড়বে, এবং এই জন্য চায়না কিন্তু কন্টিনিউটি চাইবে। এই ইউনিট সরকারের পরবর্তী অবস্থায়ও এটি কীভাবে জারি থাকবে। বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে, তাদের যে পলিসি, ঘোষিত পলিসি, এবং তারা যে বক্তৃতা বিবৃতিতে যে কথাগুলো বলে, কার্যত ক্ষমতায় গিয়ে তারা সেই জায়গায় না থেকে ইন্ডিয়ার সাথে যে খেলাটা খেলে, তাদের সাথে যে দোস্তিটা পাতে, আমরা সম্পর্ক রক্ষার বিরোধী নই, কিন্তু গোলামি করার যে অবস্থা তৈরি হয়ে যায়, এক্ষেত্রে চীন কন্টিনিউটি চাইবে বর্তমান অবস্থার। সেটা কিভাবে নিশ্চিত করবেন প্রফেসর ইউনূস, আমি ঠিক বলতে পারি না, কিন্তু এই বিষয়টা নিয়ে তো কথাটা আসবেই। এবং এক্ষেত্রে একটি বিষয় আছে, পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি আসলে কোন দিকে যাবে, এটা এখানে গভীর নজর রাখার প্রশ্ন আছে। পাশাপাশি এখানে ইন্ডিয়ান থ্রেট আরও বাড়বে। ইন্ডিয়া তো ইতিমধ্যে পাগল হয়ে গিয়েছে। ইন্ডিয়ার সমস্ত মিডিয়াগুলো মনে হয় যেন উঠে পড়ে লেগেছে, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তাদের নেতা নেত্রীরা থেকে শুরু করে সংবাদকর্মী, নায়ক নায়িকা সবাই ইতিমধ্যে তারা ডিজিটাল ওয়ার্ল্ডটা গরম করে ফেলেছে।
তারা কিছুটা আতঙ্কিত, তাদের কথাগুলোর মধ্যে আতঙ্ক ফুটে উঠেছে। ইন্ডিয়ান যে শিলিগুড়ি নেক, চিকেন নেক, শিলিগুড়ি করিডোর, এর কাছেই যদি তিস্তা প্রজেক্ট যদি চায়না গ্রহণ করে, ইন্ডিয়া এর মধ্যে আশঙ্কা বোধ করছে। লালমনিরহাট বিমানবন্দর এটা যদি সামরিক বিমানবন্দর হয়ে যায়, অথবা যে কোনো ফর্মে এটাকে আধুনিকায়ন করা হয়, আন্তর্জাতিক বিমানবন্দর হয়, ইন্ডিয়া তার শিলিগুড়ি করিডোর নিয়ে থ্রেটের মধ্যে আছে এবং তারা সেই থ্রেটটা বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চাইবে। সেক্ষেত্রে অন্তর্ঘাতমূলক যে তৎপরতা, বাংলাদেশে বিভিন্ন ধরনের অপতৎপরতা তারা যা শুরু করেছে, এটা অনেক বাড়িয়ে দিবে। তারা রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত করতে চাইবে, বাংলাদেশকে বিভিন্নভাবে ব্যস্ত রাখতে চাইবে। অন্যদিকে আরাকানে তাদের বিশাল ইনভেস্টমেন্ট আছে, কালাদান প্রজেক্টে অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টগুলো তারা ঝুঁকিতে আছে, সেটাও তাদের জন্য সমস্যা। এই জন্য অনলাইন যুদ্ধটা তারা চালাচ্ছে। আবার আমেরিকাও বিষয়টা খুব ভালোভাবে নেবে না, সবগুলো বিষয়ে তারা নজর রাখছে কঠিনভাবে। সেই জায়গায় তারা বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপরে ট্যারিফ আরোপ করার সম্ভাবনা আছে। আরএমজি সহ বিভিন্ন বাংলাদেশের যে উৎপাদক, আমাদের যে রপ্তানিকারক যে আইটেমগুলো আছে, এগুলোর উপরে তারা ঝুঁকি তৈরি করতে পারে, ব্যারিয়ার তৈরি করতে পারে। দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ইউএস এবং ইন্ডিয়া জয়েন্টলি কোনো প্রোগ্রাম আবার হাতে নেওয়ার সম্ভাবনা আছে, যদি এখানে বড় ধরনের ঝুঁকি তারা মনে করে। সুতরাং এই বিপরীতমুখী থ্রেটগুলো, বিপরীতমুখী চাপগুলো হজম করার প্রশ্ন এখানে জড়িত। সবগুলো নিয়ে বুদ্ধিমত্তার সাথে দেশবাসীকে সাথে রেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এটা আমরা আশা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।